নিষেধাজ্ঞা থাকলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালো ইসি। অযোগ্য থাকবেন ফেরারি আসামিও। আরও আগেই নির্বাচন হওয়া দরকার ছিল মন্তব্য আমির খসরুর। দেশ পরিচালনা কঠিন হবে জেনেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 9 সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। ধর্ষণের হুমকিদাতা 6 মাসের জন্য বহিষ্কার। সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দর হবে মহেশখালীতে। কর্মসংস্থান হবে 25 লাখ, জানালেন বিডা ও বেজার চেয়ারম্যান। এবং সিলেটে নেদারল্যান্ডসকে বাংলাদেশের হোয়াইট ওয়াশ মিশনে বৃষ্টির বাগড়া। লিটন ঝড়ে 18 ওভার 2 বলে টাইগারদের সংগ্রহ 164। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ রাতের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। বুধবার নির্বাচন ভবনে এসব কথা জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 46টি পরিবর্তন এনে সংশোধনের প্রস্তাব ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিউলি রায়ের রিপোর্ট। আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে ইসি। আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভিতরে যে আমরা বোঝার চেষ্টা করেছি, তিনি বলেন, অধ্যাদেশে আদালত ঘোষিত ফেরারি আসামিকে ভোটে অযোগ্য রাখার সুপারিশ করেছে ইসি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই সময় কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তদন্ত হবে উল্লেখ করে তিনি জানান, প্রমাণ পেলে বাতিল করা হবে সংসদ সদস্য পদও। প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করার সুপারিশ করা হয়েছে বলেও সংশোধনীতে উল্লেখ করা হয়। মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রের সর্বক্ষমতার অধিকারী হবেন। সেই সঙ্গে অনিয়ম পেলে প্রিজাইডিং অফিসার চাইলে ভোট বন্ধ করতে পারবেন বলেও জানান তিনি। প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। নতুন অধ্যাদেশে সংসদ নির্বাচনে প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিলের বিধানও থাকছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে 4,000 এএসআই নিয়োগ দিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন। নির্বাচনে যেসব কর্মকর্তা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তারা জানাচ্ছেন ঝর্ণা রায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় 8,000 সহকারী উপপরিদর্শক এএসআই নিয়োগের প্রস্তাব দেয় পুলিশ বিভাগ। এর ভিত্তিতে 4,000 পুলিশ নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার, যার অর্ধেক হবে সরাসরি নিয়োগ, বাকি 2,000 হবে পদোন্নতি। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক। 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে, ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। আর জনপ্রশাসন সচিব বলেন, পুলিশ রেগুলেশনে 2-1টি সংশোধনের মাধ্যমে বড় ধরনের নিয়োগ চলছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে,
মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ বিধিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান। বিগত 3 নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা এবার সুযোগ পাবেন না, আর যারা মাঠ প্রশাসনে নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা অনিয়মে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এবার কেউ এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পর যে নির্দেশনা যাবে, জেলা প্রশাসকরা তার বাইরে কোনো কাজ করতে পারবেন না। তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জনগণের কোনো সেতু বন্ধন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে আরও অনেক আগেই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় ফেরা উচিত ছিল। আগামীতে দেশ চালানো কঠিন হবে জেনেও বিএনপি সেই অনুযায়ী কাজ করছে বলে জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং শীর্ষক সেমিনার আয়োজন করে স্কুল অফ লিডারশিপ ইউএসএ। এই 31 দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে। আগামীর রাজনীতি নিয়ে শঙ্কা পুনর্ব্যক্ত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমার কেন যেন মনে হচ্ছে যে আগামী জাতীয় রাজনীতির আগে হয়তো আমরা আরো গোটা দুয়েক সরকার দেখতে পারি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে নিজেদের মধ্যে লড়াই সুফল বয়ে আনবে না। দেশ পরিচালনায় কঠিন বাস্তবতা মাথায় রেখেই কাজ করছে বিএনপি। আমরা বুঝি আগামী বিএনপি যদি সরকারে যাচ্ছে কত কঠিন, আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝলেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই। কিন্তু বলেন, বিগত 15 বছরে পতিত আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি, অর্থনীতি সবকিছু ভেঙে পড়েছে। সংকট উত্তরণে সবার অংশগ্রহণের সুযোগ দিয়ে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে। আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল, এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও জাকপা সভাপতি লুৎফর রহমানের উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার অভিযোগ, দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের পক্ষে নিয়ে আপিল বিভাগের রায়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে প্রার্থীদের জোর প্রচারণা। হলপাড়া থেকে শুরু করে ক্যাম্পাসের প্রতিটি চত্বর হয়ে উঠেছে প্রাণচঞ্চল। প্রার্থীরা বলছেন, ডাকসু নির্বাচন বন্ধে ষড়যন্ত্র হলেও শিক্ষার্থীরা তা রুখে দিয়েছে। এদিকে নারী প্রার্থীকে কটূক্তির ঘটনায় শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ডাকসু নির্বাচনের আর মাত্র বাকি কয়েকদিন। শুরু থেকে উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস কিছুটা ফ্যাকাশে হয় হাইকোর্টে নির্বাচন স্থগিতের আদেশের পর। রং হারিয়ে নিস্তব্ধতা নেমে আসে প্রচারণায়। তাই বুধবার সকাল থেকে আপিল বিভাগের রায়ের দিকে তাকিয়েছিল ভোটার ও প্রার্থীরা। দুপুরে ডাকসু নির্বাচনের পক্ষে রায় এলে ক্যাম্পাসে ফেরে নির্বাচনী ডামাডোল। শুরু হয় প্রার্থীদের দৌড়ঝাঁপ। নানা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চান তারা। প্রার্থীরা বলছেন, হাইকোর্ট নির্বাচন স্থগিতের আদেশ দেয়ায় কিছুটা ব্যাঘাত ঘটে প্রচারণায়। তবে 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠান নিয়ে আশাবাদী তারা। মানসিক সেই স্পিড যেটা আমাদের 2 দিন আগ পর্যন্ত ছিল, সেটা কিন্তু কিছুটা হলেও কমে গিয়েছে। প্রচারণায় প্রচুর বাধা বিপত্তি এসেছে। ডাকসু নির্বাচন আপনাদের প্রাণের দাবি, আমাদের প্রাণের দাবি, আমরা নির্বাচন করব। শঙ্কা কাটিয়ে ডাকসু নির্বাচনে বাধা কেটে যাওয়ায় খুশি ভোটাররাও।
ডাকসুটা হলে আমরা প্রতিনিধিত্ব পাবো, সেই অনুযায়ী প্রতিনিধিত্ব কাজ করবে এবং রায়টাতে খুব হ্যাপি। কিছুটা বাধাগ্রস্ত আমরা হয়েছি, হয়তো প্রচারণার কাজে ছিলাম, সেখান থেকে আবার চলে আসলাম আন্দোলনে। আর ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে বলে জানায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই সব মিলে আমরা আশাবাদী ডাকসু নির্বাচন 9 তারিখে হবে, যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন। এদিন দুপুরে সুষ্ঠু নির্বাচন আয়োজনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদের প্রার্থীরা। সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম আর কি। এদিকে ছাত্রদলের পক্ষ থেকে বুথ বাড়ানোর দাবি করলেও তা সম্ভব নয় বলে জানায় নির্বাচন কমিশন। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসানোর কথাও জানানো হয়। 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে। এদিকে ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকিদাতা আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। গেল কয়েকদিনের দায় চাপানোর রাজনীতিতে শিক্ষার্থীরা বিরক্ত। নারী স্ল্যামিং এর ব্যাপারে জিরো টলারেন্স থাকবে বলে জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডাকসু নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ জানিয়ে SM ফরহাদ বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ভেস্তে গেছে। এ সময় কাঁদা ছোড়াছুড়ি না করে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। 24 পরবর্তী সময়টা সেটি আইনি শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি, এবং সেটি এই যে ডাকসু বানচাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিল আমাদের কাছে, অনেক আলাপ আসছিল, সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে, সবকিছু কন্টিনিউ হচ্ছে, ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি। আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য তিনি যে মতই হোক না কেন, যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন, তিনি যে মতই বিলং করেন না কেন, তার প্রতি কোনো ইনজাস্টিস হলে, তিনি কোথাও ভিকটিম হলে, তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো, সেটা রাজনীতি করার জন্য না। প্রার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আগের দিন ক্লাস পরীক্ষা বন্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি বলেন, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তবে কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও ভোটার উপস্থিতি থাকলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এদিন বিভিন্ন হলের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল বাস সার্ভিস চালু থাকবে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। 2025 উপলক্ষে উল্লেখ্য যে পূর্ব ঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে 8 এবং 10 সেপ্টেম্বর 2025 বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে। আমরা অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করছি যে ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের কার্যক্রম অধিকতর কার্যকর ও সফল করে তোলার জন্য সকল শিক্ষার্থীকে ভোটে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 3বার সময় বাড়ানোর পর আজ শেষ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। বুধবার বিকেল 5টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এই পর্যন্ত 466টি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত 600 মনোনয়নপত্র নিয়েছেন। এদিনও প্রার্থীরা ডোপ টেস্টের জন্য নমুনা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জমা দিয়েছেন। এর আগে মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে নির্বাচনে ভোটার ও প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থী। তাই ভোট গ্রহণের তারিখ 25 সেপ্টেম্বর বহাল রেখে মনোনয়নপত্র বিতরণের সময় একদিন বাড়ানো হয়। এদিকে নির্বাচনে ভোটাধিকার পেয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা।
আমি নতুন হিসেবেও আমি এই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক করতে পারবো, তাদের আওয়াজ হিসেবে কাজ করতে পারবো। সেই জায়গা থেকে আমি এখানে আসলাম আর কি, প্রার্থী হিসেবে দাঁড়াতে আসছি। নারীদের অনেক সুযোগ সুবিধা এখানে কম আর কি, নারীদের হয়ে আমি অনেক কাজ করতে চাচ্ছি। এখন যে যোগ্য প্রার্থী আমাদেরকে সেইভাবে গাইড করতে পারবে বা আমাদের ন্যায্য অধিকারগুলো পূরণ করতে পারবে, তাকেই তো অবশ্যই আমরা ভোট। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর পুরানা পল্টন মোড় অবরোধ করে দলটির নেতাকর্মীরা। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে পল্টন মোড় অবরোধ করেন তারা। অবরোধে নানা স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। এ সময় অবিলম্বে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তারা। এই বাংলাদেশের মাটিতে আর কোন ভারত প্রেম, কোন মোদী প্রেম, কোন ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না। যেভাবে নিষিদ্ধ হয়েছে জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে যাত্রা শুরু করেছে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডা। ইতোমধ্যে ১২০ দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ, আমদানি বৃদ্ধি, পরিবহন ব্যয় হ্রাস এবং মৎস্য খাতকে সমৃদ্ধ করতে কাজ করবে মিডা। ৬০ থেকে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে পুরো কমার্শিয়াল হাব থেকে ১৫০ বিলিয়ন ডলার জিডিপিতে যুক্ত হবে। প্রত্যক্ষভাবে ১.৫ লাখ এবং পরোক্ষ। সিলেটে সাদা পাথর লুটপাটের মাধ্যমে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। মহাপরিচালক জানান, দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় এই পদক্ষেপ নিয়েছেন তারা। রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা সহ সম্পৃক্ত ৪২ জনকে শনাক্ত করেছে দুদক। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর চুরি, উদ্ধার ও প্রতিস্থাপন সব পর্বই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান চালায় সিলেটের দুদক অফিস। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সাদা পাথর লুটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। তালিকায় রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া নিষ্ক্রিয় থেকে লুটপাটে সহযোগিতা করেছে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির সদস্যরা। মহাপরিচালক জানালেন, দুর্নীতির তথ্য মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনুসন্ধান টিম এই বিষয়ে কাজ করবে এবং যাদের এই বিষয়ে প্রতিবেদনে ইতিমধ্যে এসেছে তাদের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ডপত্রের আলোকে যাচাই করা হবে। রেকর্ডপত্রের আলোকে যাদের যাদের সম্পৃক্ততা থাকবে তাদের বিরুদ্ধেই অনুসন্ধান করা হবে। এদিকে ৭৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে অ্যাসালম গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১২৫ কোটি টাকার আয়কর পরিশোধ করার কথা থাকলেও তারা ৫০ কোটি টাকার আয়কর পরিশোধ করে অবশিষ্ট ৭৫ কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ১০২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ওয়েস্ট অ্যাপারেলসের চেয়ারম্যান এএসএম আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধে। আমাদের যে অনুসন্ধান দল তারা জানে কি করতে হবে, সে অনুযায়ী ব্যবস্থা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।